ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ আর অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন 76 নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের কেবিন বুঝেই যাচ্ছে। পদ্মজা বলল, আরও 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুলে, এবার কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে লাগলো। পদ্মজা দ্রুতই 2 হাত মুখের সামনে ধরে বসে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল, হাত সরাও দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো। ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্য সারা দুনিয়া এফার ওফার করতেও রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো। লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল। তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছতে বিকেলও হবে। নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে ওঠে। আমিরের উড়ুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে বলল, এবং পদ্মজা ভ্রুকুটি করে বোরকাটা খুলে ফেলল। এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি সেখানে আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না তোমার বাড়ি, ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছুই বলল না। আমির পদ্মজার পাশে ঘেঁষে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুঝে স্বভাববশত বলে ওঠে, কেউ দেখবে। আমির ভ্রুকঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে। এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ভেঙে গেল। ধরফরিয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। এতক্ষণ মানুষটা বসেই ছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছেন। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে বের করে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গিয়েছে। নিন, টাকা নিন, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও, খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা সেসব মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনেই হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো। আগ্রহ ভরে জানতে চাইল, কিরকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কোড়া রোদ ছলাৎ করে রোদের ঝিলিক জানলায় গলে টেবিনে ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদুই জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দিকে দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পিছনে জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই, আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি এসব। পদ্মজা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন, আমি শুনতে চাই। অনেকদিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছুই জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছা হওয়া সত্ত্বেও
আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন যেন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসল, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শুনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপারই পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে ব্যর্থ খামচে ধরার জন্য চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছুই হয়নি। এই পদ্মজা! আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছুই বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি, আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলোই তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতেই পারছে না। আমির এর উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীরে ধীরে কণ্ঠে বলল, লুকানো সব কথা আমাকে বলুন। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই আমি ভাবি না, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়ে মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজার দুই পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে উঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলেমেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘোরাতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, তখন আরও বেশি হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান, আমাকে খুব মারত, খুব তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলে রিদওয়ান আমাকে ধরে ধরে মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বেশি করে বানিয়ে বলতো। তখন আব্বাও আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল, মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়ির কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে, রিদওয়ানকে দ্রুত বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না ওর সাথে। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আমাকে বললেও আমা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ থাকতেন। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বছর, শীতের রাতে আমি পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেললো। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই, আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমানও ছিলাম, সবসময় ভালোই ফলাফল ছিল, এজন্যই একটু হলেও কদর পেতাম। যখন আমার 18 বছর বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় প্রতি রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আর আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা আমাকে দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি আমাকে। তবুও বেহায়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পিছনে ছিল দেখিনি। সেদিন আব্বা আমায় অনেক মারলো, দাঁত ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন, বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য, কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ দিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই। রিদওয়ানের সাথে থাকতে হবে না আমার, এর চেয়ে আর আনন্দের কি আছে। চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ।
এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি। যুদ্ধ করে চলেছি, আমাকে বাঁচতেই হবে, মানুষের মতো বাঁচতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়, ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়, ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো গায়ে হাত তোলার সাহসও পায় না, সে আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান হাওলাদার বাড়ির, কারোই আমার গায়ে হাত তোলার কোনো সাহস নেই। আর আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু তা নেব না, তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলায় যা করেছে মেনে নিয়েছি, এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডাউনে আছে, আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে, আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী, আমি পেয়ে গিয়েছি, আর কিছুই দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তাই নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে, এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব, আমি উন্মাদ হয়ে তাকে কুচি কুচি করে ফেলবো, আর কারো সেই ক্ষমতাই নেই। মিছে মিছে ভয় পাচ্ছ? পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে দেয়। এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা, আমির পদ্মজার এক হাত ধরে হাঁটছে, খুব দ্রুতই হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি তার পরিচয় নেই কোনো, কিন্তু প্রকাশ করল না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠল, গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি, কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেরোতে যখন ইচ্ছা তখনই ঘুরতে বের হব। পদ্মজা কিছুই বলল না, সে উপভোগ করছে তার নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা একটা লোক দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। দ্রুত ডুপ্লেক্স একটি বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল, পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী, ইনি বোধ হয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা, উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মধ্যে হবার মতো একটা ছোটোখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় একটি শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুয়োর মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর মানে ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকেই হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর, দামি দামি জিনিস, সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে। পদ্মজা চোখ ঘুরিয়ে সব কিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকে। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা দুই তলাটা আরেকটু ঘুরে দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়ল বড় বেলকনি, এরপর আরেকটা শোবার ঘর। বেলকনিতে লতাপাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো, বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোকে নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরে নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমির ব্লেজার টাই পরতে সাহায্য করে পদ্মজা। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, পদ্মজা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সবকিছুই এখন তার চেনা জানা।
এই বিলাসবহুল জীবন বেশ ভালো করে উপভোগ করছে সে। সারাদিন মানুষটা খুব ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোন করে, যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউনও দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজার জীবনে ভালোবাসা এবং অর্থ দুটো চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি একটি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচলে কোমরের গুজে দিয়ে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যেও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না বলছি তো, তারা আছে। জোরাজুরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়, পিছু ডাকতে নেই, তাই পদ্মজাও ডাকলো না। মনকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সহকারী। পদ্মজার ছোটোখাটো ফরমায়েশ পালন করে সে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ সকালে তার কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে, মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে। কারণেও অকারণে না বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্যই বোধ হয় এমন মনে আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস করেই কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলিয়ে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুচকালো, বলল, কি হলো? আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো, মনা কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2তলা থেকে নেমে আসে নিচে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে, চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন প্লিজ। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতেই পারছে না। আমির বলল, যা ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। হাফ ছেড়ে বাঁচল পদ্মজা। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি আপনি কালা চাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণা বলতো না? হ্যাঁ, আমি মোটেও কালা নই তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু করতে পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে লাগলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদর চারিদিকে ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা, মনটা কুগাইছে। বুকে অজানা একটা ঝড় বইছে, স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হয়ে গেল, বাড়ি থেকে কোনো চিঠিও আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্নও দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো, আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতে পারছি। তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা, আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না। আমি যতদিন না আসবো মনে রাখবি। কেন কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, আমি কিন্তু ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন কথা হবে আমাদের। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ, তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? আমার শরীর সত্যি ভালো আছে। আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে, হাতের দিক তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে, সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে? ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণেই মনে মনে বলল, মনা বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে, খুব একা লাগছে তার।
সব কিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রেসিং রুমের জানালার পাশে ঘেঁষে বসলো। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, আর কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তখন আসবেই না, 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমিরই দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার বলল, বাড়িতে মানে অনন্তপুর? আমির দরজা লাগিয়ে বলল, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা, হুট করে যে কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছুই না, কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো সেই শীতেরই বন্ধ আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকে শেষ ট্রেনও কিন্তু এইটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছুই বলল না, ছুটে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজ গুছিয়েও ফেলে। দুজনে বেরিয়ে পড়ে। গন্তব্য অনন্তপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টেরই পাচ্ছে না। কেবিনে ঢোকার পর থেকে কয়েকবার এক কথাই বলে চলছে পদ্মজা, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো, তার চোখ দুটি হাসছে, চিকচিক করছে। সে প্রশ্ন করলো, আলমগীর ভাই আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলেছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত সুরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়লবাড়ির সড়কটাও দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুতই হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরাপান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী, কোনো কমতি নেই তার জীবনে। মোড়লবাড়ির গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকেই চেনা যাচ্ছে না। শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে ধপ করে শব্দ তুলে পড়ে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল, আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলে, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকায়, কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়, গলা দিয়ে কথা আসছে না। পূর্ণাকে 1 হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতরে ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরও 2 পা এগিয়ে আসে। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইছে, পদ্ম। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে, সে হেমলতার পাশে বসলো। নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান, চোখ দুটি ঘোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার 1 হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজার হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, আর কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না তখনই থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলে, ও আম্মা, কথা বলো, আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। 4 মাস ধরে কাউকে চিনে না রে আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে, শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে।
পদ্মজা দুই হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে, আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার দুই হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করলো হেমলতার হাত দুটি কাঁপছে, চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো। অনেকে অনেক কিছুই বলছে, কারো কথাই তার কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে এমন কেন হচ্ছে? পদ্মজার বুক চিরে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালে? তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ, কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, কারো মুখে রা নেই। হেমলতার মতোই সবাই বাকহীন, স্তব্ধ। কেউ খায়নি, বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমাপ্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মজাকে অনেক জোরাজুরি করেছে আমির, পদ্মজাও খেলো না। আমির আর ঘাটলও না। পদ্মজা জানতে পারলো 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2 কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে, এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে, তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুতই চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলল। আমির সব সুরে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছুই বলেনি। পদ্মজা এসব সব জেনে কিছুই বলল না। অভিমানে পাহাড় তৈরি হয়ে গিয়েছে তার মনে, কারো কথাই শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার, হেমলতা কিছুতেই কথা বলছেন না। একটু আধটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর কাপড় দিয়ে মুছে একবার কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো, ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করলো, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছুই বললেন না, তাকিয়ে রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা তখন জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেগে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না। মাকে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র, তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো, হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা আমার কষ্ট হচ্ছে, আম্মা তোমার খুব কষ্ট হচ্ছে, আম্মা পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। বাড়ির সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে উঠল মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলল, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে, আম্মা, ও আম্মা, আম্মা আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরে কাঁপাকাঁপিও থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে বলে, আম্মা বলে চিৎকার করে ওঠে। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়েছে। আমির পদ্মজাকে হেমলতার ঘর থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে ধমকে বললেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই মনের কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে বেরিয়ে গেলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুষ্কাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনোই দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন তিনি? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি।
ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করলো, গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো। হেমলতা বলতেন, বাবা মা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো, এতে করে কবরে আজাব থাকলে কম হয়। এই কথার কোনো সত্যতা নাই থাকতে পারে, তবে অনেকে গ্রাম অঞ্চলের মানুষ এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে। সে প্রতিটা অক্ষর অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনোই উঠবে না, কোনো দিনও না। মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা, বলেছিলে কখনো কিছুই লুকাবে না। বেহেশতে ভালো থেকো আম্মা, আমি পূর্ণা, প্রেমা আর প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো আম্মা। আমির, হিমেল সহ আরও 2 জন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে 3 জন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে, কি যেন বুকে ফুরে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে 2 হাতে খামচি ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে। আবার, আম্মাকে মাটি দিও না, একটু কষ্ট দিও না, আমার আম্মাকে যত্নে রেখো, হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধ্যা থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা পড়ে আছে ভেবে অশান্তি হচ্ছিল, তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল নিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা মনে আছে তোমার, যখন আমি অনেক ছোট আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে আমাকে সারা রাত জড়িয়ে ধরে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না আম্মা? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা, বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতেও চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনে 1 বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না আম্মা? আমার কষ্ট হচ্ছে আম্মা। তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি আমাকে পারতে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে আরও 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো সে এই পথই বেছে নিত। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে লাগলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার মধুর কঠিন শব্দে কণ্ঠে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ নেমে আসে, ঠান্ডায় জমে যায়, চোখের মনির রং পাল্টে যায়। আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নাই, জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে, দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এসবই শেষ স্মৃতি। পূর্ণা 2টো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চোল। পূর্ণা আর কাঁদতেও পারছে না, বুক ফেটে যাচ্ছে, তবু শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি 2টো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা, আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলে, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটুও দয়া হলো না? এই ঘরটায় আর আসবেন না আম্মা? আপা, আম্মা আসে না কেন? আপা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো।
কাঁদিস না বোন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পলঙ্কের উপর একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ল। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায়। আমার আদরের পদ্মজা, আজ 15 দিন তোর বিয়ের। প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই হয়, তবুও মানতে কষ্ট হচ্ছে। আমার মেয়ে সংসার জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখবো, কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দেয়নি। যখন তোর মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানদের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানদের বন্ধু। দেখা করতে এসেছিলেন, তখন তুই পরীক্ষার কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা তাকে বলি। তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন, ওনার ধারণা জানান আমি পার্কিনসন্স ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করাতে বলেন। এই রোগের চিকিৎসা তো দূরে থাক, দেশে আমি এই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে গোনা 2-1টা আছে। সেদিনটাও আমার জীবনে বড় ধাক্কা ছিল। আমি দিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে, কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবুও হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেইনি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহ্যনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন, যেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল, তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা আর আমার মেয়েদেরকে নিয়ে আমি যাতে কয়েকটা পথ বাঁচতে পারি, সেজন্যই যাচ্ছিলাম। যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি, পরীক্ষায় যেন কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম, এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরে আমি হয়তো মারাই যাব। এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম, কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি। তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো ভুলে যাই, কথাগুলো ভুলে যাই, তখন নিজের নারীছেড়া সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকায় চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থাটা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যে আবার মনে পড়ে। হাত, পা, মাথা, মুখের থুতনি চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি। পূর্ণার সে কি কান্না! মেয়েটার খুব কাঁদুনি হয়েছে, একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলায় না। তোর কথা খুব মনে পড়ে রে মা। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপাও সব জানে। মানুষটা অনেক ভালো, ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজা হয়, খুব ভালো ঘ্রাণও হয়। প্রান্তপ্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ হয়ে গেছে। কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধ হয় আর শক্তি পাবো না লেখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেকেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি। সৈয়দ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়া বড়বিলের হাওরের টিনের ঘরে ওরা 3জন সবসময় জুয়া খেলে, গাঁজা খায়।
সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি সৈয়দের লাশ এক কোণে পড়ে আছে, দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু আর বললাম না। শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের একপাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন সৈয়দকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ, তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি, আমিরকেও সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না রে মা, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্ন করে রেখে দিয়েছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না, একদম জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না, এটাও এক ধরনের পাপ। আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেশত। ভালো থাকবি, খুব ভালো থাকবি মা। কিন্তু তোকে দেখব, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না, তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। তার আর্তনাদে চারিদিক স্তব্ধ হয়ে যায়। পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায়। পদ্মজা কি হয়ে উঠতে পারবে নিজের ছায়া নিজে? পারবে ভাই বোনদের আগলে রাখতে, বাকি রহস্যের কিনারায় পৌঁছতে? সাল 1996। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল রোদ্দুর। পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কমল ছায়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসলো। দরজার বাইরে চোখ পড়তে দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের ওপরে সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকল, পদ্মবতী। পদ্মজা ফিরে না তাকেই জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গোমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি? বুড়ো হয়ে গেছি তো তাই। ওপাশ থেকে আর কোনো সাড়া এলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খাই না, আপামনি একটা খেতে দাও না। মনা চাইলে লুকিয়েই খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করলো, পান কে দিয়েছে? আর সাথে পানের কৌটাও? আব্বা আসছিল, ভীতু কণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি এওড়াতে লাগল। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি। পরীক্ষা দিয়ে সব ঝাপসা ঝাপসা মনে হয়েছিল, কিছুই মনে পড়ছিল না। কেন পড়িসনি? আমি সেদিন অসুস্থ ছিলাম তাই না? তাই আমি 2 তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি তাই তো? মনা বাধ্যের মতো মাথা নাড়ল। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছুই মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল।
2 পা এগোতেই প্রাপ্তবয়স্কী নারীর রিনরিনে কণ্ঠ ধমক বেরিয়ে এলো, একদম এগোবেন না, এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছুই বলল না, সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার আলো সোয়েটারটা খুঁজল, এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে চাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে, এ সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো, গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই সে চেনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিম শীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় চলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকেয়া হলের কভবনে এসে জানতে পারল যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি দেয়। রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা কভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে পাওয়ার জন্য। তখন একটি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, 2 পা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কোথাও কাছে ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে, অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণগহ্বরে পৌঁছতে পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা, 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবে বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ চিনতে পারল মেয়েটি, অস্ফুট স্বরে ডাকলো, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারলো এবার মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এর ঘাড়ে ওঠা। এই, আপনি সরেন, মাঝ হয়ে হাত ঢুকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপিও করছো। এই, ফুট এখান থেকে, নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও, নারীকে নারীরূপী সাক্তে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দিব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলকও ফেরাতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কোকিয়ে উঠে অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালাগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ঝাড়া নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খুলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি, পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজা অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করলো, আমার জানা মতো তুমি প্রথম বর্ষে আছো, আর হলে 2য় তলায় মেয়েরা থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডাকিয়েছিল, অমনি চলে এসেছ। কয়েকদিন আগেও 3য় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি, শোনোনি? এরপর ওদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়ে উপায় নেই। পদ্মজা আর কিছু বলতেই পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা এসে হলে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়।
তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিক ভুক্তভোগী আছে তাদের সবার নামের তালিকা করে আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব, তাদের নীরবতা আর মেনে নিব না? ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টাও করেছি, 1 জন 2 জন থামে, আরও 10 জন বাড়ে। এবার আমাদের আন্দোলন করতেই হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না, অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না, অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল, তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো, ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো, এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, আমার আম্মার মৃত্যুবার্ষিকী, ছোট বোনের মেট্রিক পরীক্ষা 1.5 মাস পর, আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি, 1.5-2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না, বেশ সাহসী মেয়েটা, ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো, যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখা তো মনে হয় এই হলেই থাকে। জি, ওর সাথে সাথেই থেকো, কখনো কথা হয়নি, এখন তো ক্যাম্পাসেই বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো, আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো, ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচা সংগ্রামে ভীতু হলে চলবে না মিঠি, ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি। কখনো এমন ভাববে না, বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম, সেই জোরটাই বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না, কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছলো, এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো। পদ্মজা হেসে বলল, ফিরবো, দ্রুতই ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা, বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালা কাঁচ তুলে বাইরে তাকালো, রাস্তাঘাটে অনেক মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশপানে তাকিয়ে 3টা প্রিয় মুখকে খোঁজে, চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা, আবার কবে দেখা হবে? পদ্মজা কাঁচ নামিয়ে নিল, রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল, ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতায় ভেঙে যায় নুপুরধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা 2টি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়িতে। পায়ের নুপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা, শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে। বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড় আম্মা, ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে, মুখে বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। এভাবে হাঁপাতে দেখে পূর্ণাকে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়েছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদাই হয়েছে। খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনবাজারে ঘুরে বেড়ায়, আর সে বাড়িতে বসে বসে বাড়ির কাজ করে, স্কুলে যায়, পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলেছে আপা, চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলেছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে, 2 হাত ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, আমার এ রূপে দেখলে আমাকে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরও করুণ সুরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে যান, বুক দুরু দুরু করে কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি, 2 হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, চোখে লিপস্টিক। এ অবস্থায় দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথায় একদমই ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাই 2 জন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়িতে আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে চলে যায়। ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে আসে চিঠি, আর আজ যেদিন চিঠি এসেছে সেদিনই পদ্মজার আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে, প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে,
সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এখনই এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস কোনো চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপারের দেয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানে বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আটকে উঠল। নুপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে। এরকম নুপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ে যাওয়ার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিয়েছিল সে। নুপুর খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও এই আনন্দ অনেক বেশি। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছরখানেক পর আবারও রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বলো গিয়ে লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতা ঘরটা গোছাচ্ছে। ইট পাথরের শহরে সবই কৃত্রিম, কৃত্রিমত ছেড়ে ছায়ায় আবার ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকা বাঁকা বয়ে চলা নদী খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মিটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশির জল। সবেমাত্র অলন্দপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগাও উপস্থিত হয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনে ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ধাপ দেই। আমির আটকে উঠল, কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন বলেন তো? বলতে চেয়েছি, অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুতে ইচ্ছে হয়েছে, ডুব দিতেই ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ়, তীক্ষ্ণ। 35 বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়েছে। ট্রলারের মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে প্রথমে পদ্মজার চোখ পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত সবাই ছুটে আসে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে উঠল, আপা। পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আস্তে পূর্ণা। পূর্ণাকে এই কথা বলতে বলতেই সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এখনই অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালোবাসায় ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমা প্রান্তে এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারকে আগায় দিয়ে দাঁড়িয়ে থাকা আমিরের 2 হাত ধরে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো। পদ্মজা চোখ খিচে ফেলে যখন বুঝতে পারলো সে পড়েনি, তার ভাই বোনরাও পড়ে যায়নি। তখন চোখ খুলল, ঘাড় ঘুরিয়ে তার সহকর্মীর মুখ দেখে হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা, প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে? তবে পদ্মজার ভাল লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন, আর তারপরই শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং 1 ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিল। পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন, তিনি যাননি। এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। 2-3 পয়সা নিয়ে কিনতেও চাইতো মানুষ। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অনেক অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন। পদ্মজাকে দেখান অসম্ভব সুন্দর হাতের কাজ।
আমির নকশিকাঁথা দেখে মুগ্ধ হলো, সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশিকাঁথা দিয়ে দিবেন। তাহলে শহরে নকশিকাঁথার অনেক চাহিদা রয়েছে, আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনকে নিয়ে নকশিকাঁথা বানানো শুরু করে দেন, তাহলে অনেকগুলি হবে, তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন, ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এ প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী 2 হাতে দিন রাত পরিশ্রম করেছেন। পূর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন, প্রেমাপ্রান্তকে এখনও পড়াচ্ছেন, পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করলো, এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে অনেক শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে, নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসেন, এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলে, সেই বয়স কি আর আছে, বিধবা মানুষ। পূর্ণা খুব চালায় তাই না, বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে। বাসন্তী চমকে তাকালেন, পদ্মজা হাসছে। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো, আহ্লাদি হয়ে অভিযোগ করলো, আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজার হাসি প্রশস্ত হয়, আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো, বলল, কে বলেছে তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে আপা, আমি মুচি টুচি বিয়ে করব না, আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, মেট্রিক ফেল করা সেরি রে, দলা জামাই হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা এসব নিয়ে পরে কথা হবে, অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর 2 হাতে 2 বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে তারা। সতেজ হয়ে জামাকাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা, দাদু মরার পথে, চাচি আম্মা আত্মগ্লানি, আর তোদের দেখবে না না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে, এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো, আপনি নিশ্চিন্তে যান, অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর আর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না, এবার যাওয়া উচিত, অনেক তো হলো, 4 বছর কেটেছে, ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না, ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধকর কষ্ট হয় পদ্মজা, সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে, আম্মার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। ছিল দোষ, যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনিই সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন এটাই আম্মার দোষ, জোর করে ঘুম আটকিয়ে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্মজা। আমিরের বাকি কথা পদ্মজা আর শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত এক অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে উঠেছে 6 বছর আগের মতোই সব, নেই শুধুই মা। পদ্মজা ধীর প্রায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শুকে বুকের সাথে জড়িয়ে রাখে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন, কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতরেই। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, যেন সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে, অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে তার আপন মাকেই দেখছে, শাড়ি না তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপ্পার কান্নার দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে তার শাড়িগুলো আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে আয়। পূর্ণা ফুফাতে ফুফাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মন তো সেই 14-15তেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠে নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে, কাঁদিস না, ঠেলেঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর, থামছেই না, তুই আরও কাঁদছিস, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গলা থাপ্পড় বসালো, সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে, হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল, মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে, হাসির ঠেলায় চোখের জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না, থামাতে বললে আরও বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিলাম না। প্রেমা হেসে বিছানায় উঠে পড়ে, 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কিরে তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা।
পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক্ত পড়িনি, আর আর প্রেমাকে আমি আমার চুড়ি পরিয়ে দেইনি বলে মিথ্যে বলবি না। কতবার বলেছি মিথ্যে কথা না বলতে, সত্য স্বীকার কর। কিসের এত কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর, মেট্রিকটাও তো আর কমপ্লিট করলি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি, তার মূল্য এইভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা নয়, যিনি সৃষ্টি করেছেন উনার আদেশ। পূর্ণা মাথা নত করে থাকে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার কি দোষ? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে, কিছুতেই যেতে দিব না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতির স্বরে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন বলবো। সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল, দৃষ্টি দিয়ে যেন হুমকিও দিল, আমারও দিন আসবে।